নমস্কার বন্ধুরা, সুস্বাগতম। আজ আলোচনা করব জীববৈচিত্র্য সংরক্ষণ, কনজারভেশন অফ বায়োডাইভার্সিটি। জীববৈচিত্র্যের রক্ষণাবেক্ষণ, সুষ্ঠু বিজ্ঞানসম্মত ব্যবহার ও পুনরুদ্ধারকে জীববৈচিত্র্য সংরক্ষণ বলে। তাহলে পদ্ধতি দুভাবে করা হয়। একটা হচ্ছে ইনসিটু সংরক্ষণ বা ইনসিটু বা স্বস্থানের সংরক্ষণ। কাকে বলবো? ধরুন আপনারা এখন আপনার বাড়ি থেকে এই ভিডিওটা দেখছেন বা পড়াশুনো করছেন, তাহলে এটাকে আমি বলতে পারি ইনসিটু বা স্বস্থানে। তাহলে ইনসিটু সংরক্ষণ কাকে বলবো? বিপন্ন উদ্ভিদ ও প্রাণীগুলিকে যখন তাদের প্রাকৃতিক পরিবেশের মধ্যে রেখে সংরক্ষণ করা হয় তাকে ইনসিটু সংরক্ষণ বলে। উদাহরণ কি? যেমন ধরুন জাতীয় উদ্যান বা ধরুন সুন্দরবন, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ, সংরক্ষিত বনাঞ্চল। এখানে কি বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং প্রাণীকে রেখে সংরক্ষণ করা হয়। একে বলবো কি ইনসিটু সংরক্ষণ বা স্বস্থানে সংরক্ষণ। এই যে এটা জাতীয় উদ্যান করবেট, এটা জলদাপাড়া অভয়ারণ্য, একশৃঙ্গ গন্ডার। এখানে সংরক্ষিত বনাঞ্চল গির, তারপরে এখানেও একশৃঙ্গ গন্ডার জঙ্গলের মধ্যে নিজের জায়গায় রেখে। এটা বাইসন বা গাউড, হাতি, এদেরকে জঙ্গলে রেখে নিজস্ব এলাকায় রেখে যে সংরক্ষণ করা হয় তাকে বলবো কি ইনসিটু সংরক্ষণ। তারপরে আসছি এক্সিটু সংরক্ষণ। এক্সিটু সংরক্ষণ কাকে বলবো? যখন কোনো জীবকে কোনোভাবেই তার স্বাভাবিক বাসস্থানে বাঁচিয়ে রাখা সম্ভব নয়, তখন তাদের স্বাভাবিক বাসস্থান থেকে অন্য স্থানে রেখে বাঁচার অনুকূল পরিবেশ সৃষ্টি করে সংখ্যা বৃদ্ধি করার চেষ্টা করা হয়। এরকম পদ্ধতিকে বলে এক্সিটু সংরক্ষণ। যেমন বোটানিক্যাল গার্ডেন, চিড়িয়াখানা। তাহলে এখানে দেখতে পাচ্ছি চিড়িয়াখানার মধ্যে বাঘ আছে, সংরক্ষণ করা হচ্ছে। বিভিন্ন পাখিকে সংরক্ষণ করা হচ্ছে, জিরাফ টিরাফ। এছাড়া আছে স্পাম ব্যাংক, শুক্রাণু ব্যাংক। তাহলে ধরা যাক ছাত্রছাত্রীদেরকে আমরা স্কুলে ডেকে পড়াশুনো করাই, সেটা এক্সিটু মানে বাড়ির বাইরে। বা ধরুন কোচিং সেন্টারে অনেকে পড়াশুনো করতে যায়, সেটাও এক্সিটু। তাহলে ছাত্রছাত্রীরা বাড়িতে থেকে যদি অনলাইনে পড়াশুনো করে সেটা হচ্ছে ইনসিটু, আর যদি স্কুলে এসে পড়াশুনো করে সেটা এক্সিটু। তাহলে জীববৈচিত্র্যের সংরক্ষণকে আমরা ছকের সাহায্যে যদি দেখি তাহলে পরিষ্কার বুঝতে পারবো। এটা আমি একটু বলে দিই। ইনসিটু সংরক্ষণ, তাহলে জীববৈচিত্র্য সংরক্ষণকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ইনসিটু সংরক্ষণ আর একটা এক্সিটু সংরক্ষণ। এর মধ্যে আছে কি ইনসিটু সংরক্ষণে আছে জাতীয় উদ্যান, করবেট, কান্হা, সুন্দরবন, বায়োস্ফিয়ার রিজার্ভ, অভয়ারণ্য। অভয়ারণ্য আছে কোথায়? ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, জলদাপাড়া, সজনেখালি। বায়োস্ফিয়ার রিজার্ভ নীলগিরি, নন্দাদেবী, নকরেক, সুন্দরবন। সংরক্ষিত অরণ্য গরুমারা। সুরক্ষিত বনাঞ্চল প্রোটেক্টেড ফরেস্ট, কর্ণাটকের হনুমান সাগর। এছাড়া অন্যান্য আছে পবিত্র বনবিধি, স্যাক্রেড ফরেস্ট, রাজস্থানের থর মরুভূমিতে বিষ্ণুই সম্প্রদায়ের যে বনবিধি সেখানে সংরক্ষণ করা হয়। পবিত্র হ্রদ, স্যাক্রেড লেকস, সিকিমের খেচিও পালেটের হ্রদ। এছাড়া আছে কি এক্সিটু সংরক্ষণ। এক্সিটু কি? তাহলে নিজের পরিবেশ থেকে যদি অন্য জায়গায় গিয়ে সংরক্ষণ করা হয় তাকে বলবো কি এক্সিটু। যেমন জিন ব্যাংক, ন্যাশনাল অ্যানিম্যাল জিন ব্যাংক, NBAGR, কর্নেল, হরিয়ানা। অ্যাকোয়ারিয়াম, এর উদাহরণ কোথায়? দীঘাতে আছে। চিড়িয়াখানা, আমাদের কলকাতা চিড়িয়াখানা। আরবোরেটাম, উধা গামান্দালাম, উটি, তামিলনাড়ু। বোটানিক্যাল গার্ডেন আমাদের হাওড়া শিবপুরে আছে। দ্য আচার্য জগদীশচন্দ্র বোস বোটানিক্যাল গার্ডেন। বোটানিক্যাল গার্ডেনের পরে আসছি ভেষজ উদ্যান, আমলাচটিতে আছে, ঝাড়গ্রাম, পশ্চিমবঙ্গ। এবারে একে একে আলোচনা করব ইনসিটু সংরক্ষণ।
ইনসিটু সংরক্ষণ কাকে বলবো? প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ। যেমন কি ভাগগুলো হচ্ছে জাতীয় উদ্যান, আগেই বলেছি, কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীনে থাকবে, তবে যে রাজ্যে অন্তর্গত সেই রাজ্য সরকার প্রয়োজনীয় আইন প্রয়োগ ও রক্ষণাবেক্ষণ করেন। জাতীয় উদ্যানের আয়তন অভয়ারণ্যের থেকে বড় হয়। গবেষণার সুযোগ নেই, পর্যটক প্রবেশ করতে পারেন, তবে প্রাণী হত্যা, গাছ কাটা, চড়ুইভাতি সম্পূর্ণ নিষিদ্ধ। জিন পুল সংরক্ষণের ব্যবস্থা নেই। উদাহরণ কি? করবেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে। এটা জিম করবেট জাতীয় উদ্যানের ছবি, যেটা উত্তরাখণ্ডে অবস্থিত। এই যে জিম করবেট ন্যাশনাল পার্ক। করবেট জাতীয় উদ্যানের নামকরণ হয়েছে জিম করবেটের নাম অনুযায়ী। জিম করবেট পুরো নাম এডওয়ার্ড জেমস করবেট। জিম করবেট ছিলেন একজন ইংরেজ শিকারী, তবে জন্ম ভারতের কুমায়ুন অঞ্চলের নৈনিতাল শহরে। স্থানটি বর্তমানে উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। তাহলে তিনি নামকরা শিকারী ছাড়াও একজন বিখ্যাত পরিবেশবাদীও ছিলেন। তার নামানুসারে ভারতের জিম করবেট ন্যাশনাল পার্কের নামকরণ করা হয়। শিকার ও জঙ্গলের বিবরণ নিয়ে তিনি অনেক বই লিখেছিলেন। হিংস্র প্রাণী মানুষকে বাঘ এবং চিতা মেরে তিনি অনেক মানুষের প্রাণ বাঁচিয়েছিলেন। 1947 খ্রিস্টাব্দে ভারত থেকে তিনি চলে যান কেনিয়াতে। সেখানে শুরু করেন বন্যপ্রাণী সংরক্ষণের জন্য এক মহান আন্দোলন। তাহলে বন্যপ্রাণী সংরক্ষণের জন্য তিনি শেষ জীবনে অনেক লড়াই করেছেন, অনেক আন্দোলন করেছেন কেনিয়াতে। শেষ জীবন তার কেনিয়াতে কাটে। 1955 সালে তিনি মারা যান 79 বছর বয়সে কেনিয়াতে, নিয়েরি কেনিয়াতে মারা যান। তিনি অনেকগুলো সুন্দর সুন্দর বই লিখেছিলেন। চম্পারণের বাঘিনী, এই সমস্ত তিনি বইটই লিখেছিলেন। তাহলে জাতীয় উদ্যানের আরেকটা উদাহরণ দিই আমাদের সুন্দরবন। সুন্দরবন আমাদের ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ দিকে অবস্থিত এবং বাংলাদেশের দক্ষিণ দিকে অবস্থিত। তবে সুন্দরবনের বেশিরভাগটা অঞ্চল কিন্তু বাংলাদেশে আছে। সুন্দরবন পৃথিবীর সবথেকে বড় বদ্বীপ। এই যে সুন্দরবনের অবস্থান, সুন্দরবন ন্যাশনাল পার্ক, ওয়েস্ট বেঙ্গল। এবার আসছি অভয়ারণ্য বা স্যাংচুয়ারি। রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন বিশেষ প্রজাতি কেন্দ্রিক। তাহলে রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন এক শৃঙ্গ গন্ডার হতে পারে, গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড, এই সমস্ত থাকতে পারে, যেখানে বন্যপ্রাণীরা নির্ভয়ে বসবাস ও প্রজনন করতে পারে। তাকে আমরা বলবো কি? অভয়ারণ্য। তাহলে অভয়ারণ্য বা স্যাংচুয়ারির বৈশিষ্ট্য কি? এটা রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন থাকবে, এটি প্রজাতি ভিত্তিক হবে, পর্যটনের জন্য অনুমতি প্রয়োজন, অরণ্যের সীমানা বিধানসভায় সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্ত দ্বারা পরিবর্তন করা সম্ভব। উদাহরণ কি? পেরিয়ার অভয়ারণ্য কেরল রাজ্যে অবস্থিত, আয়তন 777 বর্গ কিলোমিটার। হাতি সংরক্ষণের জন্য বিখ্যাত হলেও বাঘ, প্যান্থার, গাউড়, লেপার্ড, কালো নীলগিরি লেঙ্গুর, হর্নবিল উল্লেখযোগ্য। এছাড়া আছে কি? জলদাপাড়ায় অভয়ারণ্য কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গে অবস্থিত, আয়তন 216.5 বর্গ কিলোমিটার। কী কী আছে? একশৃঙ্গ গন্ডার সংরক্ষণের জন্য বিখ্যাত। এছাড়াও আছে এখানকার হাতি, পাইথন, হরিণ, গাউড় উল্লেখযোগ্য প্রাণী। এটা হচ্ছে স্যাংচুয়ারির ছবি, জলদাপাড়া স্যাংচুয়ারি। এটা কোথায় অবস্থিত? এই যে পশ্চিমবঙ্গের
পশ্চিমবঙ্গে অবস্থিত। পশ্চিমবঙ্গের জলদাপাড়া, এখানে জলদাপাড়া ন্যাশনাল পার্ক, এটা ধূপগুড়ি ফালাকাটা, তার মানে এই জায়গাটায়। সংরক্ষিত বন, রিজার্ভ ফরেস্ট কাকে বলবো? কোনো অরণ্যে, নির্দিষ্ট কোনো অরণ্যে যদি বন্যপ্রাণীর সংখ্যা কমে গেলে সংরক্ষণের উদ্দেশ্যে বন বিভাগের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট সময়কালের জন্য জনগণের প্রবেশ নিষিদ্ধ করে বন্য প্রাণী সংরক্ষণ করা হয়, এরকম অরণ্যকে বলে সংরক্ষিত অরণ্য। এর তাহলে বৈশিষ্ট্য কী? বৈশিষ্ট্য: আয়তনে ছোট, বন্যপ্রাণীরা জন্ম থেকে স্বাভাবিক মৃত্যু পর্যন্ত নির্ভয়ে বাস করে, বনজ উদ্ভিদ প্রাণী বাস্তুতন্ত্র সংরক্ষিত হয়, পর্যটকরা প্রবেশ করতে পারে না। উদাহরণ কি? গরুমারা, চাপড়ামারি। তাহলে গরুমারা সংরক্ষিত অরণ্য কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গে অবস্থিত। একশৃঙ্গ গন্ডার জন্য বিখ্যাত। হাতি, বাঘ, হরিণ, বন্য শুয়োর সংরক্ষিত হয়। তাহলে এটা গরুমারা সংরক্ষিত বনাঞ্চলের ছবি। তাহলে এটা চাপড়ামারি ছবি। চাপড়ামারিতে আমি গিয়েছিলাম, এই জায়গাটা থেকে টাওয়ার দিয়ে দেখেছিলাম। এগুলো ছোট ছোট গাউড় বা বাইসন, ইন্ডিয়ান বাইসন এগুলো। এবার আসছি বায়োস্ফিয়ার রিজার্ভ, যেটা ইন সিটু সংরক্ষণের মধ্যে পড়ছে। কোনো বিশেষ বাস্তুতন্ত্র সমন্বিত বৃহৎ অঞ্চলকে একত্রে সংরক্ষণ করা হয়। তার মানে সেখানকার জল, মাটি, কাদা, সমস্ত ছোট ছোট জীবাণু, বড় জীবজন্তু সব কিছু একসঙ্গে যদি সংরক্ষণ করা হয়, তাকেই আমরা বলবো বায়োস্ফিয়ার রিজার্ভ। তাহলে 1975 সালে ইউনেস্কোর ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রামের কার্যক্রম অনুযায়ী বায়োস্ফিয়ার রিজার্ভের ধারণা তৈরি হয়। তাহলে কাকে বলবো বায়োস্ফিয়ার রিজার্ভ? কোনো বিশেষ বাস্তুতন্ত্র সমন্বিত বৃহৎ অঞ্চলকে একত্রে সংরক্ষিত করা হলে তাকে বলে বায়োস্ফিয়ার রিজার্ভ। এটির মূলত 4টি উদ্দেশ্য। একটা হচ্ছে কি? সংরক্ষণ, গবেষণা, শিক্ষা ও স্থানীয় সহযোগিতা। এর বৈশিষ্ট্য কি? একটি বায়োস্ফিয়ার রিজার্ভের 3টি অংশ থাকে, যথা কি? কোর অঞ্চল, বাফার অঞ্চল ও পরিবৃত্তি অঞ্চল বা ট্রানজিশন অঞ্চল। তাহলে বায়োস্ফিয়ার রিজার্ভের ভেতরে যে অংশটা থাকে সেটা হচ্ছে কি? কোর অঞ্চল। এটা আইনসিদ্ধভাবে এই অঞ্চল অগম্য, এখানে কেউ যেতে পারবে না, এটা অগম্য, আইনত এখানে যাওয়া যাবে না। তারপরে আসছে কি? তার পাশে বাফার অঞ্চল। বাফার অঞ্চলে এই যে মানুষের ছবি আছে, মানে মানুষের এখানে প্রবেশাধিকার আছে, তাও আবার কি? নিয়ন্ত্রিত, কোনো গবেষণার উদ্দেশ্যে যেতে পারে। তারপরে বাইরের যে অঞ্চলটা, সেখানে ছোট ছোট ঘরবাড়ি আছে দেখতে পাচ্ছি, তার মানে এটা ট্রানজিশন অঞ্চল। এখানে স্থানীয় বাসিন্দারা থাকতে পারবে এবং সংরক্ষণের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা সমানভাবে প্রবেশ করতে পারে। আর এই যে রেখাটা আছে, এটা হচ্ছে অনির্দিষ্ট সীমারেখা, মানে এটা আরও সীমাটা বাড়তে পারে। এখানে কি? কোর এরিয়া, এখানে জনসাধারণের প্রবেশ এখানে সম্পূর্ণ নিষিদ্ধ। তারপর আসছে কি? বাফার এরিয়া। বাফার এরিয়া, এখানে কি? বন দপ্তরের অনুমতি সাপেক্ষে এখানে গবেষণার জন্য প্রবেশ করা যায়। তারপরে হচ্ছে কি? ট্রানজিশন এরিয়া, এখানে কি? সাধারণ মানুষ প্রবেশ করতে পারে। তাহলে ছবিটা যদি আমরা এইভাবে দেখাতে পারি, এখানে কোর এরিয়া, এখানে কেউ যেতে পারবে না। এটা বাফার এরিয়া, মানুষ যেতে পারবে, নিয়ন্ত্রণাধীন, দাও নিয়ন্ত্রণ। আর এটা হচ্ছে কি? ট্রানজিশন অঞ্চল, এখানে অনির্দিষ্ট সীমারেখা আছে। তাহলে কোর এরিয়া যেটা, সেখানে কি হবে? জীবসমূহ ও বাস্তুতন্ত্র সম্পূর্ণভাবে আইন দ্বারা সংরক্ষিত। এই স্থানে কোনো বিশৃঙ্খলা ঘটানো হয় না। এখানে কি করে?
এখানে কোড অঞ্চলে ঘিরে থাকা বাফার অঞ্চল থাকে, এখানটায় গবেষণা হবে, শিক্ষামূলক কাজকর্ম হবে, এডুকেশনাল ট্যুর, এক্সকারশন এগুলো হবে। সম্পদ সংগ্রহের জন্য সাধারণ মানুষ প্রবেশ করতে পারবে, বন্য যে সম্পদ। তারপরে বাইরেটা হচ্ছে কি ট্রানজিশন এরিয়া, সবচেয়ে বাইরের অঞ্চলে যেখানে কি থাকবে, পরিচালনার সাথে স্থানীয় মানুষের সহযোগিতায় বসবাস করবে, চাষবাস করতে পারবে, পর্যটন হবে, বিনোদন হবে। এ হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ। উদাহরণ কি, নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ 1986 সালে এটা হয়, ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ। 5520 বর্গ কিলোমিটার স্থানযুক্ত, কর্ণাটক, কেরল ও তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ 1988 সালে শুরু হয়, পশ্চিমবঙ্গে অবস্থিত, 4264 বর্গমাইল যুক্ত স্থান। এখানে বাঘ, কুমির সংরক্ষণ কেন্দ্র, পাখিরালয় আছে সজনেখালিতে। তাহলে এটা নীলগিরি, থর, নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভের এটা একটা ছবি। এবার আসছি পবিত্র বনবিধি। এটা কি ধর্মীয় কারণে আদিবাসী সম্প্রদায় যখন বনের উদ্ভিদ এবং প্রাণীকে সংরক্ষণ করে তখন আমরা এটাকে বলবো কি পবিত্র বনবিধি। এর বৈশিষ্ট্য কি, বিপন্ন প্রজাতির উদ্ভিদ এবং প্রাণীকে রক্ষা করে। উদাহরণ কি, রাজস্থানের থর মরুভূমিতে বিষ্ণুই সম্প্রদায় দ্বারা সুরক্ষিত বনবিধি আছে। এটা একটা পবিত্র বনবিধির ছবি। এর পরের একটা ছবি দেখাচ্ছি, সেটা হচ্ছে পবিত্র হ্রদের ছবি। তাহলে পবিত্র বনবিধি আছে কোথায় কোথায়? কেরলে আছে, কর্ণাটকে আছে, মহারাষ্ট্র প্রভৃতি রাজ্যে এরকম বহু বনবিধি দেখতে পাওয়া যায়। এই পবিত্র বনবিধিতে বহু বিরল প্রজাতির উদ্ভিদ আছে, লুপ্তপ্রায় ও বিপন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণী সংরক্ষিত হয়। এবার আসি পবিত্র হ্রদ, স্যাক্রেড লেক কাকে বলবো? ধর্মীয় কারণে পবিত্র হ্রদ যদি সংরক্ষণ করা হয় তাকে বলবো পবিত্র হ্রদ। এর বৈশিষ্ট্য কি, জলজ উদ্ভিদ এবং প্রাণীকে রক্ষা করা, সংরক্ষণ করা। উদাহরণ কি, সিকিমের খেচিও পালরি হ্রদ, মেঘালয়ে আছে এ ধরনের পবিত্র হ্রদ, পূর্বপুরুষের পবিত্র স্মৃতি বহন করে বলে বিশ্বাস আছে এবং সেই কারণে এইসব অঞ্চল সংরক্ষণ করা হয়ে থাকে। এছাড়া কেরলের বেশ কিছু ছোট ছোট জঙ্গল সাপের সংরক্ষণে ব্যবহৃত হচ্ছে। এবারে আমরা একটু জানবো এক্সিটু সংরক্ষণ সম্পর্কে, এক্সিটু কনজারভেশন। তাহলে এক্সিটু সংরক্ষণ কাকে বলবো? কৃত্রিম পরিবেশে নমুনা স্যাম্পেল হিসেবে সংরক্ষণ করাকে বলবো। তাহলে এক্সিটু সংরক্ষণ যখন কোনো জীবকে কোনোভাবেই তার স্বাভাবিক বাসস্থানে বাঁচিয়ে রাখা সম্ভব নয়, তখন তাদের স্বাভাবিক বাসস্থান থেকে অন্য স্থানে কোথায়, বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানায় রেখে বাঁচার অনুকূল পরিবেশ সৃষ্টি করে কৃত্রিমভাবে সংখ্যা বৃদ্ধি করার চেষ্টা করা হয়। এরকম সংরক্ষণ পদ্ধতিকে এক্সিটু সংরক্ষণ বলে। এক্ষেত্রে বিবর্তন বজায় থাকে না এবং সমগ্র জীবদেহ বা জীব দেহাংশ বলতে বীজ, পরাগরেণু, ডিম্বক, শুক্রাণু, ডিম্বাণু, জিন ও কোষকলা সংরক্ষণ করা হয়। যেমন কি কলসপত্রী উদ্ভিদকে শিবপুরের বোটানিক্যাল গার্ডেনে, একশৃঙ্গ গন্ডারকে আলিপুর চিড়িয়াখানায় রাখা হয়। এগুলো কি এক্সিটু সংরক্ষণ। এবারে আসছি একে একে ভাগগুলো। বোটানিক্যাল গার্ডেন কোথায় না, বিরল ও বিলুপ্ত প্রায় উদ্ভিদকে সংরক্ষণ করা হয়। তাহলে কৃত্রিমভাবে প্রজননের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি ঘটানো হয়। এর বৈশিষ্ট্য কি, হারবেরিয়ামে শুষ্ক উদ্ভিদ সংরক্ষণ রাখা হয়। তাহলে বোটানিক্যাল গার্ডেনে একটা বিল্ডিং থাকবে যেখানে হারবেরিয়াম থাকবে, সেখানে শুষ্ক উদ্ভিদ সংরক্ষণ করা হবে, বহু বিদেশি উদ্ভিদ রাখা থাকবে। বোটানিক্যাল গার্ডেনের মধ্যে আর্বোরেটাম থাকবে, অর্কিডেরিয়াম থাকবে, অর্কিড, আর বাম্বু সিটাম থাকবে বাঁশের জন্য। আমাদের উদাহরণ কি,
আমাদের বাড়ির কাছেই আছে হাওড়াতে, হাওড়া শিবপুরে আচার্য জগদীশ চন্দ্র বোস বোটানিক্যাল গার্ডেন। কোথায়? হাওড়া শিবপুরে অবস্থিত, মানে একদম কলকাতার পাশেই। আর আর্বোরেটাম কাকে বলে? একটা জায়গা যেখানে বিজ্ঞান ও অধ্যয়নের জন্য গাছপালা জন্মানো হয়, সেটাকে বলবো কি? আর্বোরেটাম। আর্বোরেটাম। তাহলে আচার্য জগদীশচন্দ্র বোস বোটানিক্যাল গার্ডেন, যেটা ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন নামে পরিচিত। এই যে গ্রেট ব্যানিয়ান ট্রি, সব থেকে বড় বট গাছের ছবি এটা। এই যে বড় বট গাছটা অনেক দূরে দেখা যাচ্ছে। অবশ্যই সবাই বেড়াতে আসবেন, খুব ভালো জায়গা, একদম খুবই ভালো জায়গা, অবশ্যই আসবেন। বেশি খরচা নেই, অল্প খরচেই ঘুরবেন আপনারা। আচার্য জগদীশচন্দ্র বোস ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন, একদম কলকাতার পাশেই, হাওড়াতে, হাওড়া শিবপুর। এখন ইস্ট ওয়েস্ট মেট্রো চালু হয়েছে, আরও ভালো হবে, আসতে কোনো অসুবিধা নেই, অবশ্যই আসবেন। তাহলে এটা হচ্ছে গ্রেট ব্যানিয়ান ট্রি, সব থেকে বড়, প্রায় মোটামুটি 300 বছর আগেকার, 300 বছরের বয়স এই বোটানিক্যাল গার্ডেনের মধ্যে অবস্থিত বটগাছটা, সেটা খুব বড় আকারের। এর মূল কাণ্ডটা এখন নেই, এটা বিশাল এরিয়া জুড়ে, এটা সারা পৃথিবী থেকে মানুষরা দেখতে আসে, গ্রেট ব্যানিয়ান ট্রি। আর এটা হচ্ছে জায়ান্ট লিলি, এর যে পাতাগুলো খুবই বড় এবং থালার মতো দেখতে। এতে একটা সদ্যজাত শিশুকে যদি শুইয়ে দেওয়া যায়, সে কিন্তু এই থালাতে ভেসে থাকবে, মানে জলের মধ্যে ভেসে থাকবে। খুব বিখ্যাত এই দুটো জিনিস, অবশ্যই দেখতে আসবেন। এবার আসছি চিড়িয়াখানা, যেটা জুলজিক্যাল গার্ডেন, এটাও এক্সিটু সংরক্ষণের অন্তর্গত। এখানে কি আছে? বিরল ও বিলুপ্ত প্রায় প্রাণীগুলোকে রেখে সংরক্ষণ করা হয়। তাহলে বন্য পরিবেশে বিলুপ্ত, অতি সংকটাপন্ন, বিপন্ন ও বিপদগ্রস্ত প্রাণীদের চিড়িয়াখানায় রেখে সংরক্ষণ করা হয় এবং তাদের মধ্যে প্রজনন ঘটিয়ে সংখ্যা বাড়ানো হয়। তাহলে বৈশিষ্ট্য কি? বিপন্ন ও বিপদগ্রস্ত প্রাণী সংরক্ষণ করা হয়। বিদেশের প্রাণী রাখা যায়, বন্দি অবস্থায় প্রজনন ঘটিয়ে সংকর প্রাণী, যেমন টাইগন, মানে টাইগার আর লায়ন দুটো মিশিয়ে টাইগন, 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 টাইগার আর হচ্ছে প্লাস লায়ন মিশিয়ে টাইগন, টাইগন, টাইগন প্রাণীর উৎপন্ন হচ্ছে। হেব্রা, লাইজার, এগুলো কি হচ্ছে? সৃষ্টি করা হচ্ছে। তাহলে উদাহরণ কি? আমাদের জুলজিক্যাল গার্ডেন আলিপুর, যেটা কলকাতা চিড়িয়াখানা নামে বিখ্যাত, সেটা আছে। আমাদের হচ্ছে দার্জিলিং চিড়িয়াখানা আছে, পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল গার্ডেন, খুব ভালো, খুব সুন্দর, আপনারা অবশ্যই দেখবেন। তাহলে এটা আলিপুর চিড়িয়াখানা, যেটা কলকাতায় অবস্থিত। সুন্দর সুন্দর প্রাণী আছে এখানে। আলিপুর চিড়িয়াখানা, জুলজিক্যাল গার্ডেন আলিপুর, এখানে আলিপুর জু, অবশ্যই দেখতে আসবেন, খুব ভালো লাগবে। এবার আসছি জিন ব্যাংক। এটা হচ্ছে কি? বীজের আধার বা শুক্রাণুর আধারকে বলবো, বা ডিম্বাণুর আধারকে বলবো জিন ব্যাংক। তাহলে এটা কি? ক্রায়ো প্রিজার্ভেশন ঘটিয়ে এদেরকে রাখা হয়েছে, যে এক্সিটু সংরক্ষণ পদ্ধতিতে প্রাণীর শুক্রাণু, ডিম্বাণু, উদ্ভিদের পরাগরেণু, বীজ ইত্যাদি তরল নাইট্রোজেনের অতি নিম্ন তাপমাত্রায় -100
96°C উষ্ণতায় সংরক্ষণ করা হয় তাকে ক্রায়ো সংরক্ষণ বলে। জার্ম প্লাজম ব্যাংক আছে, জার্ম প্লাজম ব্যাংক, এটা কি প্রাণীর শুক্রাণু ও ডিম্বাণু অতি নিম্ন তাপমাত্রায় মানে -196°C সংরক্ষণ করা হয়। বীজ ব্যাংক আছে, সেখানে উদ্ভিদের বিভিন্ন বীজ সংরক্ষণ করে রাখা হয়। পরাগ ব্যাংক আছে, উদ্ভিদের পরাগ রেণু নিম্ন তাপমাত্রায় সংরক্ষণ করে পরে জীবিত উদ্ভিদের সঙ্গে পরাগযোগ ঘটানো হয়। জিন ব্যাংক আছে, এখানে কি লুপ্ত প্রায় উদ্ভিদ ও প্রাণীর ডিএনএ বা জিন সংরক্ষণ করে আসন্ন বিলুপ্তর হাত থেকে রক্ষা করার জন্য গবেষণা চলছে। শস্য উদ্ভিদের সমগ্র জিন ও তাদের বন্য ভ্যারাইটিগুলির জিন সংরক্ষণ করে ভবিষ্যতে যেমন উন্নত গুণযুক্ত উদ্ভিদ সৃষ্টি করা যায়, তেমনই তাদের অবলুপ্ত হওয়ার হাত থেকে রক্ষা করা যায়। তাহলে উদাহরণ কি আছে? ন্যাশনাল অ্যানিম্যাল জিন ব্যাংক, কার্নাল, হরিয়ানা। এছাড়া আছে অ্যাকোয়ারিয়াম, যেমন আপনারা দীঘাতে বেড়াতে গেলে অবশ্যই যাবেন মেরিন অ্যাকোয়ারিয়ামে, যেটা জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অন্তর্গত। এখানে ফ্রিতেই দেখা যায় অ্যাকোয়ারিয়ামটা, খুবই সুন্দর, খুবই সুন্দর। দীঘাতে যাবেন, দীঘাতে খুব সুন্দর, এটা অবশ্যই দেখবেন। এখানে সমুদ্রে যে সমস্ত প্রাণী পাওয়া যায় প্রায় মোটামুটি বেশিরভাগ প্রাণী এর মধ্যে আছে, খুবই সুন্দর। সমুদ্রে যেগুলো আছে সেগুলোই আছে, খুব সুন্দর এখানে। আর এটা আচার্য জগদীশচন্দ্র বোস ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন যেটাকে বলে, ওটা অবস্থিত, এটা হাওড়া শিবপুরে অবস্থিত। হ্যাঁ, অবশ্যই আসবেন, খুবই সুন্দর। এখানে বিভিন্ন রকম গাছপালা আছে। বন্ধুরা, আরেকটু আলোচনা করব, তার আগে আপনাদেরকে একান্ত অনুরোধ করব, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, অর্ক হোম টিউশন, এবং লাইক করুন, কমেন্ট করুন কী কী আপনারা পড়তে চান সে ব্যাপারে। ভালো লাগলে বা খারাপ লাগলে আপনারা অবশ্যই কমেন্ট করুন, সবাই কমেন্ট করুন। এবার আসছি বোটানিক্যাল গার্ডেনের গুরুত্ব। বিভিন্ন দেশের উদ্ভিদদের মুক্ত ও প্রাকৃতিক পরিবেশে রাখা, বিপন্ন ও দুষ্প্রাপ্য উদ্ভিদদের সংরক্ষণ করা, বিভিন্ন উদ্ভিদের জার্ম প্লাজম সংরক্ষণ করে রাখা, সাইটোলজি, ভ্রূণবিদ্যা, জীব রসায়ন প্রভৃতি অধ্যয়নের জন্য জীবিত নমুনা বোটানিক্যাল গার্ডেন থেকে সংগ্রহ করা হয়। এছাড়া বিভিন্ন দেশের বোটানিক্যাল গার্ডেন বীজ ও চারা গাছ আদান প্রদান করা হয়। বিভিন্ন বোটানিক্যাল গার্ডেনের মধ্যে এটা করা হয়। পৃথিবীর সবচেয়ে বড় বোটানিক্যাল গার্ডেন হলো রয়্যাল বোটানিক গার্ডেন, যেটা কিউ ইংল্যান্ডে অবস্থিত। এছাড়া জুলজিক্যাল পার্ক কাকে বলে? আগে বন্যপ্রাণীদের লোহার খাঁচায় বন্দি করে রাখা হতো, কিন্তু বর্তমানে প্রাণীদের বন্দি দশায় না রেখে তাদের স্বাভাবিক বাসস্থানের মতো পরিবেশ সৃষ্টি করে সেখানে রাখা হয়। একে জুলজিক্যাল গার্ডেন বা সাফারি পার্ক বলে। জুলজিক্যাল পার্কের গুরুত্ব কী? বিপদগ্রস্ত জীবদের এক্সিটু সংরক্ষণ করা যায়, বন্যপ্রাণী সম্পর্কে অনেক তথ্য জানা যায়, বিনোদন, আনন্দ প্রদান ও অর্থ উপার্জনের উৎস হয়, পর্যটকদের আকর্ষণ করা যায়। এবার আসছি জিন ব্যাংক। ভারতের দুটি জিন ব্যাংক হচ্ছে ন্যাশনাল ব্যুরো অফ প্ল্যান্ট জেনেটিক রিসোর্সেস NBPGR, দিল্লিতে অবস্থিত। এখানে শস্য উদ্ভিদের কী কী, যেমন ধান, গম, ভুট্টা বীজ, পরাগরেণু খুব নিম্ন তাপমাত্রায় তরল নাইট্রোজেনে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায়। এছাড়া কি ন্যাশনাল ব্যুরো অফ অ্যানিম্যাল জেনেটিক রিসোর্সেস, কি ন্যাশনাল ব্যুরো অফ অ্যানিম্যাল জেনেটিক রিসোর্সেস NBAGR, হরিয়ানার কার্নালে অবস্থিত। আগেই বলেছি, এখানে প্রাণীদের শুক্রাণু ও ডিম্বাণু খুব নিম্ন তাপমাত্রায় -196°C সংরক্ষণ করা হয়। এছাড়া ভারতের 10টি জীবভৌগোলিক অঞ্চল, 89টি জাতীয় পার্ক, 492টি অভয়ারণ্য, 13টি বায়োস্ফিয়ার রিজার্ভ, 6টি বৃহৎ জলাভূমি ও 5টি বিশ্ব ঐতিহ্যপূর্ণ স্থান রয়েছে। আরেকটা ব্যাপারে বলি, সেটা কি ইনসিটু সংরক্ষণ ও এক্সিটু সংরক্ষণের মধ্যে পার্থক্য। তাহলে ইনসিটু সংরক্ষণ ও এক্সিটু সংরক্ষণের মধ্যে
কী পার্থক্য আছে? ইনস্টিটিউটের মধ্যে কি এক্ষেত্রে জীব বৈচিত্র্যকে তার স্বাভাবিক বাসস্থানে রেখে সংরক্ষণ করা হয়, আর এক্সিটুর ক্ষেত্রে জীব বৈচিত্র্যকে বা তার দেহাংশকে স্বাভাবিক বাসস্থানের বাইরে এনে সংরক্ষণ করা হয়। ইনসিটু সংরক্ষণে কি এক্ষেত্রে বিবর্তন বজায় থাকে, এক্সিটুতে কী হয়? বিবর্তন বজায় থাকে না। এক্সিটুতে কী হবে? নির্দিষ্ট একটি প্রজাতির সাথে অন্যান্য প্রজাতিগুলিও সংরক্ষিত হয়। এক্সিটুর ক্ষেত্রে এরকম ঘটে না। জাতীয় উদ্যান আছে ইনস্টিটিউট ক্ষেত্রে, অভয়ারণ্য, সংরক্ষিত বন, বায়োস্ফিয়ার রিজার্ভ ইত্যাদির মাধ্যমে ইনস্টিটিউট সংরক্ষণ করা হয়। এখানে কী হবে? এক্সিটুতে উদ্ভিদ উদ্যান, চিড়িয়াখানা, বীজ ব্যাংক, স্পাম, ওভাম ব্যাংক ইত্যাদির মাধ্যমে এক্সিটু সংরক্ষণ করা হয়। নমস্কার বন্ধুরা, প্লিজ সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্ট, অবশ্যই কমেন্ট করবেন। জয় ভারত, জয় বাংলা। থ্যাংক ইউ ভেরি মাচ।